ওকে, এবার আসা যাক আমাদের নেক্সট প্রবলেম, যেখানে বলেছে একটি সম্পূর্ণ কার্নোট চক্রে এন্ট্রপি পরিবর্তন কত। বেসিক্যালি এটা কার্নোট ইঞ্জিনের প্রবলেম। সো কার্নোট ইঞ্জিন তোমরা যেটা তোমাদের যদি মনে থাকে, যে কার্নোট ইঞ্জিন হচ্ছে একটা সম্পূর্ণ একটা রিভার্সিবল প্রসেস, রাইট? তো মানে এরকম আমি একটা চিত্র এঁকে রেখেছি আগে থেকেই। তো যেখানে ধরো এ বিন্দু থেকে শুরু হলো, এ বিন্দুতে এটা এটা ধরো পিভি, পি is for pressure and V for volume axis. From A bindu it starts, it's a closed cycle. সো এ বিন্দু থেকে একটা আইসোথার্মাল এক্সপেনশন হয় প্রথমে, যে বি বিন্দুতে এলো ধরা যাক। আইসোথার্মাল এক্সপেনশন মানে হচ্ছে টেম্পারেচার ফিক্স রাখা, এবং ডিউরিং দিস আইসোথার্মাল এক্সপেনশন দেয়ার ইজ এ হিট অ্যাবজর্পশন ফ্রম দ্য রিজার্ভার or source, hot reservoir. So that's, let's say that amount of heat absorption is QH. Then from B to C there is a adiabatic expansion, right? So adiabatic expansion মানে কোনো হিট এক্সচেঞ্জ হবে না, রাইট? দেন अगेन C to D isothermal compression, মানে টেম্পারেচার ফিক্স রেখে কম্প্রেস করা হচ্ছে, ঠিক আছে? এবং ডিউরিং দিস আইসোথার্মাল compression there is a release of heat, let's say release of heat to the cooler, let's say that is QC. ওকে, তো এই যে পুরো, এবং দেন অ্যাগেন ফ্রম ডি টু এ দের ইজ এ অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, ঠিক আছে? তো এই পুরো প্রসেসটা হচ্ছে রিভার্সিবল প্রসেস, যেখানে কোনো ধরনের ডিসিপেশন নেই, ঠিক আছে? এবং isothermal expansion, during isothermal expansion there is a QH amount of heat absorption, and during isothermal compression there is a QC amount of heat release. So আমরা মনে রাখবে, during all the reversible process, the change in entropy, since entropy is a state function which depends only on pressure, volume uh, of that particular state, okay, the during all the reversible process the change in entropy is always zero. Not necessarily it has to be Carnot engine, it could be anything. So all the reversible process, there is no dissipation. If there is no dissipation, okay, the change in entropy is zero. So উত্তর হবে এটা, ঠিক আছে? আচ্ছা, আমরা জাস্ট আরেকটু অঙ্কটা একটু করি, অ্যাকচুয়ালি চেষ্টা করি দেখে এফিসিয়েন্সি, কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি এক্সপ্রেশন কি আমরা বের করতে পারি কিনা। খুব স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল 2 লাইনের অঙ্ক। আচ্ছা, দেখো, এফিসিয়েন্সি বলতে আমরা এখানে কি বুঝি? এফিসিয়েন্সি বলতে হচ্ছে কিউএস পরিমাণ হিট নিল, নিয়ে ফাইনালি কিউসি পরিমাণ হিট ছাড়লো, এবং মাঝখানে একটা কাজ হয়েছে। তাহলে কিউএস পরিমাণ হিট নিয়েও একটা ওয়ার্ক ডান করেছে, ঠিক আছে? তাহলে আমাদের এফিসিয়েন্সি, তাহলে আমাদেরকে যদি বের করতে হয় তাহলে আমাদেরকে দেখতে হবে যে কিউএস পরিমাণ হিট অ্যাবজর্ব করার জন্য ওয়ার্ক ডান কতটা হয়েছে, রাইট? তো সেটা ধরা যাক, তাহলে আমরা এফিসিয়েন্সি এরকম করে ডিফাইন করতে পারি, এটা যদি এফিসিয়েন্সি হয় ওয়ার্ক ডান ডিভাইডেড বাই হিট অ্যাবজর্ব, হিট অ্যাবজর্ব, রাইট? কি হিট অ্যাবজর্পশনের জন্য কতটুকু কাজ হলো সেটাই আমাদের এফিসিয়েন্সি। তো আমরা এটা এদের মানে ওয়ার্ক ডান আর হিট অ্যাবজর্পশনের একটা রেশিও দিয়ে এফিসিয়েন্সিকে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? হ্যাঁ, তাহলে ওয়ার্ক ডান, আচ্ছা হিট অ্যাবজর্ব কত হয়েছে? কিউএইচ, রাইট? ডিউরিং আইসোথার্মাল এক্সপ্যানশন প্রসেস। ওয়ার্ক ডান কতটা হয়েছে? কিভাবে বের করবো? কিউএইচ পরিমাণ হিট অ্যাবজর্ব হয়েছে ডিউরিং আইসোথার্মাল এক্সপ্যানশন, কিউসি পরিমাণ হিট রিলিজ হয়েছে ডিউরিং হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, দেন কিউএইচ মাইনাস কিউসি মাস্ট বি দ্য ওয়ার্ক ডান। QH minus QC must be the work done, right? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফিসিয়েন্সি সমান সমান 1 মাইনাস কিউসি বাই কিউএস, ঠিক আছে, রাইট? এবার কতটা পরিমাণ হিট অ্যাবজর্ব হয়েছে এবং কতটা পরিমাণ রিলিজ হয়েছে এটা ট্র্যাক রাখা খুব কষ্টকর। যদি আমরা এর থেকে বেটার আমরা ট্র্যাক রাখতে পারি টেম্পারেচারের, ঠিক আছে? এবার কিউসি বাই কিউএস কে আমরা টেম্পারেচার আকারে রিপ্রেজেন্ট করতে পারি কিনা দেখি। আচ্ছা, দেখো, আচ্ছা, এই এ থেকে বি রাস্তা বরাবর আইসোথার্মাল এক্সপ্যানশন হিট কতটুকু অ্যাবজর্ব হয়েছে? কিউএস, ঠিক আছে? এবং একটা ফিক্সড টেম্পারেচার, ধরা যাক এই টেম্পারেচারটাকে আমরা নাম দিলাম লেটস সে টিএইচ, ওকে, টিএইচ নাম দিলাম। আবার সি থেকে ডি আইসোথার্মাল কম্প্রেশন, এই সময় যে হিট রিলিজ হয়েছে কিউসি, এই আইসোথার্মাল কম্প্রেশন মানে ফিক্সড টেম্পারেচার একটা কম্প্রেস করা হয়েছে, এই টেম্পারেচার আমরা নাম দিলাম লেটস সে টিসি।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এ থেকে বি বরাবর এনট্রপির পরিবর্তন কত? হিট নেওয়া নিলে হচ্ছে এনট্রপি চেঞ্জ হয়, তাই তো? কিন্তু এডিয়াবেটিক প্রসেসে কি এনট্রপি চেঞ্জ হবে যেমন বি টু সি বা ডি টু এ রাস্তা বরাবর? নো, বিকজ দেয়ার আর নো অ্যাবজর্পশন অর রিলিজ অফ হিট। সেখানে কোনো হিটের আদান প্রদান হয়নি। থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল থেকে আমরা কি জানি? এনট্রপি এস ইকুয়াল টু ডিকিউ বাই টি। ডিকিউ হচ্ছে কি? চেঞ্জ ইন টেম্পারেচার, সরি, চেঞ্জ ইন হিট। টি হচ্ছে টেম্পারেচার, যে টেম্পারেচার হিটের এক্সচেঞ্জ হচ্ছে, রাইট? সো যদি এবার আমরা লিখি এ থেকে বি বরাবর এনট্রপির পরিবর্তন কত, লেখা যাক, সিম্বলিক্যালি নাম দিলাম এস এ বি। তাহলে কি হবে এটা? কিউএইচ। এ থেকে বি বরাবর আমরা হিট নিয়েছি হচ্ছে কিউএইচ পরিমাণ, কত টেম্পারেচারে? আইসোথার্মাল এক্সপ্যানশন প্রসেসটা কত টেম্পারেচারে? টিএইচ টেম্পারেচারে। সিমিলারলি সি থেকে ডি বরাবর আবার কি একটা হিট রিলিজ হয়েছে, কত রিলিজ হয়েছে? কিউসি। কত টেম্পারেচার রিলিজ হয়েছে? টিসি টেম্পারেচারে। তাহলে সি থেকে কিউসি বরাবর, সি থেকে ডি বরাবর হচ্ছে এনট্রপির পরিবর্তন হয়েছে এস সি ডি সমান সমান কিউসি বাই টিসি। এবার যেহেতু কিউএইচটা অ্যাবজর্পশন, কিউসিটা হচ্ছে রিলিজ, তো আমরা এটাকে একটা মাইনাস সাইন দেবো রিলিজ বোঝানোর জন্য কিউসির সামনে। তাহলে টোটাল এনট্রপি কত? এস এ বি প্লাস এস সি ডি ইকুয়াল টু কিউএইচ বাই টিএইচ minus QC by TC. Now, since it is a reversible process, so total change in entropy should be 0, right? তাহলে immediately এখান থেকে দেখো আমরা লিখতে পারি QC by QH equal to TC by TH। সুতরাং efficiency 1 minus QC by QH equal to 1 minus TC by TH। টেম্পারেচার রেসপেক্ট আমরা এক্সপ্রেস করে দিলাম, হয়ে গেল। সো দিস ইজ, এটা ইজ দ্য efficiency of Carnot engine if it is a reversible process. Since it is a reversible process, the total change in entropy is 0। ঠিক আছে, সেখান থেকে আমরা একটা রিলেশন পেয়েছি কিউসি এন্ড কিউএইচ যেটা হচ্ছে টিসি বাই টিএইচ। সো হেন্স দ্য এফিসিয়েন্সি ইজ 1 মাইনাস টিসি বাই টিএইচ। ঠিক আছে, টিসি হচ্ছে কুলারের টেম্পারেচার, টিসিএইচ হচ্ছে হট রিজার্ভারের টেম্পারেচার। ভেরি গুড। নাও ইউ হ্যাভ এ হোম টাস্ক। তোমরা জাস্ট ভেবে দেখবে যদি এটা রিভার্সিবল প্রসেস না হয় তাহলে এই এফিসিয়েন্সিটা কি হওয়া উচিত। ঠিক আছে, আইডিয়াল এফিসিয়েন্সি কার্নোট ইঞ্জিনের হচ্ছে রিভার্সিবল প্রসেসের জন্য এটা। যদি রিভার্সিবল না হয়, যদি কোনো পরিমাণ ডিসিপেশন থেকে যায়, তাহলে এই এনট্রপি, তাহলে এই এফিসিয়েন্সি কত হবে? তাহলে কি এটাই থাকবে না এর থেকে কম বা বেশি হবে? বোঝা গেল? হ্যাঁ, এটা তোমরা করবে, কিছুই না, তোমাদেরকে জাস্ট ভাবতে হবে যে এই এনট্রপিটা, টোটাল ইউনিভার্সাল এনট্রপি কিভাবে চেঞ্জ হচ্ছে। এখন তো আমাদের এনট্রপি এখানে 0। যদি এনট্রপি, যদি ডিসিপেশন হয়, দিস ইজ নট 0, ওকে, দেন ইউ ক্যান ফিগার ইট আউট হোয়াট উড বি দ্য এফিসিয়েন্সি। ওকে, ভেরি গুড। নাও লেটস কাম টু আওয়ার নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম আমাদেরকে বলেছে, এটা একটা অপটিক্সের প্রবলেম। এখানে বলেছে যে এ ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স আছে, মানে এরকম তোমার একটু উত্তল লেন্স আছে বা কনভেক্স লেন্স। ওকে, এবার বলেছে এর ফোকাল লেন্থ হচ্ছে এফ। এবার এই লেন্সের উপর যদি কোনো বস্তু রাখা হয়, তার হচ্ছে এন গুণ বর্ধিত হচ্ছে সদ্বিম্ব তৈরি হয়, রাইট? তাহলে বেসিক্যালি মানে যে ইমেজটা তৈরি হচ্ছে কোনো অবজেক্টের, সেটা হচ্ছে এন টাইমস অফ হচ্ছে অরিজিনাল ইমেজ, রাইট? অরিজিনাল অবজেক্ট। সো বেসিক্যালি প্রশ্নে বলা হয়েছে এর ফোকাল লেন্থ হচ্ছে এফ অ্যান্ড ম্যাগনিফিকেশন, এম যদি ম্যাগনিফিকেশন হয় সেটা হচ্ছে এন টাইমস অফ অরিজিনাল ইমেজ সাইজ, রাইট? তাহলে লেটস সে এইচ প্রাইম হচ্ছে ইমেজের হাইট বা সাইজ, আর এইচ হচ্ছে অবজেক্টের হাইট। তাহলে এস এইচ প্রাইম বাই এইচ ইকুয়াল টু এন। বোঝা গেল? এটা হচ্ছে দেওয়া আছে ম্যাগনিফিকেশন, মানে কতটা বর্ধিত হয়েছে, ম্যাগনিফাই হয়েছে, সেটা হচ্ছে এইচ প্রাইম বাই এইচ ইকুয়াল টু এন। এইচ প্রাইম হচ্ছে ইমেজ হাইট অ্যান্ড এইচ হচ্ছে অবজেক্ট হাইট, অবজেক্ট হাইট। বোঝা গেল? তো এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আমরা এটা একটু ডান দিকে রাখি, আমাদের একটু প্রয়োজন আছে। তাহলে এটা এখানে থাকলো। ভেরি গুড। ওকে, আচ্ছা, তাহলে
আচ্ছা, আমরা একটু জিওমেট্রিটা একটু বুঝে নিই, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস লেন্সের, ঠিক আছে। আচ্ছা, ধরা যাক এখানে একটা বস্তু এরকম একটা আছে, লেটস সে দিস ইজ দ্য অবজেক্ট, লেটস সে দিস ইজ দ্য সেন্টার অফ দ্য লেন্স। এইটা হচ্ছে আমার হচ্ছে বস্তুর দূরত্ব, লেটস সে ইউ, ঠিক আছে, সেন্টার থেকে। এবার আমাকে যদি একটা ইমেজ তৈরি করতে হয় কনভেক্স লেন্স থেকে, আমি কিভাবে বানাবো? আমি কি করব, এই যে অ্যারোর মাথা থেকে একটা রে আমি এই সেন্টার থেকে পাস করাবো, যেটা রেটা সেন্টার থেকে পাস হয়ে কোনো ধরনের রিফ্রাকশন না হয় এই দিক দিয়ে যাবে, রাইট? সেটা তোমরা পড়েছো। আর একটা রে ধরো এখান থেকে সোজা প্যারালালি প্রিন্সিপাল অ্যাক্সিস প্যারালালি লেন্সের উপর পড়লো, দেন ইট উড রিফ্র্যাক্ট, এটা রিফ্র্যাক্ট হয়ে এরকম কোথাও একটা এসে গেল, রাইট? তাহলে কোথায় মিট করলো এই দুটো রে? এই জায়গাটাতে মিট করলো, রাইট? তো হেড পজিশনটা, অ্যারোর হেড পজিশনটা মিট করলো হচ্ছে এই জায়গাটাতে। বেসটা কোথায় হবে? বেসটা আবার এই এই সেন্টারটা দিয়ে পাস হচ্ছে, এইদিকেই যাচ্ছে, রাইট? লাইটটা এরকম করে। আচ্ছা, তাহলে ইমেজটা কোথায় তৈরি হবে? ইমেজটা তাহলে এবার তৈরি হলো তোমার এই জায়গায়, রাইট? ইমেজটা তোমার তৈরি হলো এই জায়গায়। তাহলে ইমেজের এটা হচ্ছে কি হেড পজিশন। দেখো ইমেজটা কি ইনভার্টেড, রাইট? তাই না? ইমেজটা হচ্ছে কি ইনভার্টেড, রাইট? যে যে কারণে যে জন্য এটা ইনভার্টেড, সেই জন্য এই এইচ প্রাইম যেহেতু ইনভার্টেড, আমরা একটা মাইনাস সাইন দেবো এখানে, বিকজ অফ ইনভার্টেড ইমেজ। ওকে। আর এই যে সেন্টার থেকে এই যে দূরত্বটা, এবার এই দূরত্বটা হচ্ছে ভি, ইমেজের দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, এবং লেন্সের ফোকাল লেন্থ কত বলা আছে? এফ। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা কি জানি লেন্সের ফর্মুলা থেকে 1/v minus 1/u equal to 1/f. This sign minus is important. ওকে। সেন্টার থেকে ডান দিকের দূরত্বটা হচ্ছে পজিটিভ, যেহেতু ভি হচ্ছে ডান দিকে, ইমেজটা ডান দিকে তৈরি হয়েছে, ওই জন্য এটা 1/v প্লাস। অবজেক্টটা যেহেতু বাঁ দিকে আছে, ওই জন্য এটা মাইনাস 1/u। বোঝা গেল? যদি দুটো ইমেজ এবং অবজেক্ট একই দিকে থাকতো তাহলে দুটোই একই সাইন হতো। যদি ইমেজটা এই দিকেই তৈরি হতো তাহলে 1/v এর সামনে একটা মাইনাস বসাতাম আমরা। ফোকাল লেন্থ কত? ফোকাল লেন্থের সামনে আবার কি প্লাস হবে না মাইনাস হবে? এখানে প্লাস হবে, তার কারণ কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ এরকম ডান দিকে হয়, ঠিক আছে। কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে ডান দিকে। বোঝা গেল? ভেরি গুড। সেন্টার থেকে লেন্সের ডান দিকে হয়। যদি বাঁ দিকে হতো তাহলে আমরা মাইনাস লিখতাম। বোঝা গেল? আচ্ছা, ভেরি গুড। তাহলে এখান থেকে দেখো, আচ্ছা, আমাদের আবার কি দেওয়া ছিল? দেওয়া ছিল হচ্ছে এম সমান সমান মাইনাস এইচ প্রাইম, সরি, এইচ প্রাইম বাই এইচ ইকুয়াল টু এন। এইটা সমান সমান আবার লেখা যায়, এটা এটা খুব ইজিলি করা যায় আর কি, প্রুভ করা যায়। সেটা লেখা যায় যে ভি বাই ইউ মাইনাস অফ ভি বাই ইউ, অর বিকজ ভি এবং ইউ হচ্ছে বিপরীত দিকে, রাইট? ভিটা হচ্ছে পজিটিভ দিকে, ইউটা হচ্ছে মাইনাস নেগেটিভ দিকে। যদি এই মাইনাস সাইনটা আমরা ঠিক না লাগে, দেয়ার ইজ এ চান্স অফ মিস্টেক্স, ঠিক আছে। ওকে। So this minus sign, every here this convention of sign is very very crucial in doing this problem of optics. ওকে। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতেই পারি খুব ইজিলি 1/v or equal to this 1/v equal to আমরা কি লিখতে পারি? মাইনাস 1/n ইন্টু ইউ। তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা এখানে 1/v এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি। তো আমরা 1/uটা কমন নিলাম, আমাদের পড়ে থাকলো 1/n minus 1 equal to 1/f, right? So from here we can do 1/u equal to or minus n plus 1 equal to 1/f, right? So from here we now know u equal to minus n plus 1 into f divided by n, right? মাইনাস সাইনটা কেন? যেহেতু লেন্সের লেফট সাইডে অবজেক্ট বসে আছে, ক্লিয়ার? তাহলে এই যে এবার অবজেক্টের দূরত্ব
কোনটা হবে? তাহলে আমাদের এখান থেকে যদি আমরা দেখি, তুমি বলবে এইটা, এই উত্তরটা। কেন? তুমি এবার বলতেই পারো যে এখানে তো সামনে মাইনাস সাইন নেই, এই অপশনের সামনে তো মাইনাস সাইন নেই। মাইনাস সাইন নেই তার কারণে এটা শুধু ম্যাগনিটিউডটা বুঝিয়েছে। আমাদের এখানে মাইনাস সাইনটা কেন হয়েছে? কনভেনশন। কনভেনশনটা কি আমাদের? ইউটা হচ্ছে লেফট সাইডে, ঠিক আছে, লেন্সের লেফট সাইডে ইউ, ঠিক আছে, যে জন্য আমাদের মাইনাস সাইন। এবার তুমি যদি এটা না ধরো, এই মাইনাস সাইনটা, ফর এক্সাম্পল ধরো তুমি এখানে মাইনাস সাইনটা ধরলে না, এন ইকুয়াল টু শুধু মাইনাস সাইন লিখলে না, প্লাস সাইন লিখে দিয়েছো, বা মাইনাস এইচ প্রাইম বাই এইচ লেখো নেই, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার এটা প্লাস হবে। সেক্ষেত্রে তোমার এই উত্তরটা আসবে, এটা সামনে প্লাস আসবে, এটা হচ্ছে মাইনাস আসবে। দেন ইউ আর রং, ইউ অলসো হ্যাভ দ্যাট অপশন টু, ইউ উইল হ্যাভ দিস অপশন, বাট দিস অপশন, দিস আনসার ইজ রং, জাস্ট বিকজ ইউ মিস দ্য কনভেনশন। ওকে, সো লেন্সের অঙ্ক করার ক্ষেত্রে কনভেনশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কনভেনশন কি? লেন্সের ডান দিকে ডিস্টেন্সটা হচ্ছে আমরা পজিটিভ ধরি, লেন্সের বাঁ দিকের ডিস্টেন্সটা আমরা নেগেটিভ ধরি। ইনভার্টেড ইমেজ, যেহেতু এই ইমেজটা, এই অবজেক্টের ইমেজটা এই দিক ইনভার্ট হয়ে গেছে, এই জন্য এদের যে ম্যাগনিফিকেশন সেটা আমাদের, আমরা একটা নেগেটিভ সাইন দিই এখানে এরকম করে, মাইনাস এইচ প্রাইম বাই এইচ। যদি এটা একই দিকে হতো, ইনভার্টেড না হয়, যদি লেটস একই দিকে হতো, ঠিক আছে, তাহলে এটা মাইনাস হতো না, এটা প্লাস হতো। কোন ধরনের লেন্সের লেন্সের ক্ষেত্রে অবজেক্টের ইমেজ ইনভার্টেড হয় না? কনকেভ লেন্সে হয় না। তো সেম অঙ্কটা তোমরা কনকেভ লেন্সে করবে। কনভেক্স না হয় যদি লেন্সটা এরকম হয়, কনকেভ হয়, ঠিক আছে, সেম অঙ্কটা তোমরা করবে। এবং করে কি আনসার আসে এই অবজেক্টের ডিস্টেন্স, সেটা কমেন্ট সেকশনে জানাবে, উইল ভেরিফাই অ্যান্ড লেট ইউ নো। ভেরি গুড। এবার নেক্সট প্রবলেম আসা যাক। নেক্সট প্রবলেমটা অ্যাগেইন হচ্ছে অপটিক্স থেকেই। এখানে কি বলেছে? এখানে বলেছে সমান্তরাল রশ্মিগুচ্ছ বায়ু থেকে একটি কাচের প্লেটের উপর ব্রুস্টার কোণে আপতিত হয়, নিচের কোণগুলোই সত্য। ব্রুস্টার অ্যাঙ্গেল জানতে চেয়েছে, অ্যাকচুয়ালি ব্রুস্টার অ্যাঙ্গেল আমরা কোনটাকে বলি, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা ছবি এঁকে রেখেছি। ধরো এটা হচ্ছে এই ব্ল্যাক কালার অ্যারোটা হচ্ছে ইনসিডেন্ট লাইট, আপতিত রশ্মি। লেটস সে দিস ইজ নেমড অ্যাজ আই, ইনসিডেন্ট লাইট। ওকে, ব্লু কালার অ্যারোটা হচ্ছে রিফ্লেক্টেড লাইট, ঠিক আছে। আর এই ম্যাজেন্টা কালার অ্যারোটা হচ্ছে ট্রান্সমিটেড লাইট, টি নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, ব্রুস্টার্স অ্যাঙ্গেল আমরা তখনই বলবো, এই যে ইনসিডেন্ট যে অ্যাঙ্গেল, লেটস সে দিস ইজ অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা, এটার নাম নিলাম লেটস সে থিটা আই, ঠিক আছে। ইফ, যদি এমন কোনো থিটা আই সম্ভব যে কারণে এই রিফ্লেক্টেড লাইট এবং ট্রান্সমিটেড লাইটের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, রিফ্লেক্টেড এবং ট্রান্সমিটেড লাইটের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়ার জন্য থিটা আই এর মান যা হতে হবে সেটাকে আমরা বলি ব্রুস্টার্স অ্যাঙ্গেল। বোঝা গেল? সো ধরা যাক আহ, এই অ্যাঙ্গেলটা লেটসে নাম দিলাম থিটা আর টি, অ্যাঙ্গেল বিটুইন রিফ্লেক্টেড লাইট অ্যান্ড ট্রান্সমিটেড লাইট। ওকে, আচ্ছা, ফর theta RT to be 90 degree, okay, the theta I is called Brewster's angle. Brewster's angle, তখন এটাকে আমরা থিটা বি দিয়ে ডিনোট করি, ঠিক আছে। এবার ধরা যাক এটা হচ্ছে থিটা আর টি হচ্ছে 90 ডিগ্রি, আমরা ধরে নিলাম। দেন থিটা আই ইজ আওয়ার অ্যাকচুয়ালি থিটা বি, ব্রুস্টার্স অ্যাঙ্গেল। যদি এইটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয় এবং এটা যদি রিফ্লেক্টেড রাইট হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা বি। তাহলে দিস অ্যাঙ্গেল ইজ থিটা বি টু, রাইট? ক্লিয়ার? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কি? রিফ্র্যাক্টেড লাইটের অ্যাঙ্গেল, রাইট? লেটস এটার নাম দিলাম আমরা থিটা টি, ঠিক আছে। আমরা একটু এক্সট্রা অঙ্ক করতে যাচ্ছি আর কি, আর কিছুই নয়। আমরা বুস্টার্স, তোমাদেরকে যদি বলা হয় যে বুস্টার্স অ্যাঙ্গেলের মান কত, দুটো মিডিয়াম দেওয়া আছে, মান বের করো, ঠিক আছে, সেটা কত হবে আমরা সেটা বের করতে চাচ্ছি আর কি। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে লেখা যায় না
আচ্ছা, স্নেলস ল থেকে তুমি কি লিখতে পারো, যদি এই এই যে মিডিয়াম থেকে আলোটা পড়ছে, মানে এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1, যে মিডিয়ামে আলোটা যাচ্ছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লেটস সে n2। ওকে, তাহলে তোমরা লিখতে পারো না, দেখো তো, সাইন আই বাই, তোমরা কি লিখতে পারো দেখো তো, n1 সাইন অফ থিটা আই ইকুয়াল টু n2 সাইন অফ থিটা টি। এটা হচ্ছে স্নেলস ল, রাইট? ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং ওই মিডিয়ামের হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাইন এবং ওই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু যে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আর ট্রান্সমিটেড অ্যাঙ্গেল থিটা টি মাল্টিপ্লাই, থিটা টি এর সাইন মাল্টিপ্লাইড বাই হচ্ছে যে মিডিয়ামে রিফ্র্যাক্টেড হলো লাইটটা, সেই মিডিয়ামের হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রাইট? ভেরি গুড। তাহলে দেখো, আবার তোমরা যদি এটাকে আমরা একটু ছোট করে নেই সুবিধার জন্য, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এইবার দেখো, এখান থেকে যদি থিটা আইটা যদি ব্রুস্টার্স অ্যাঙ্গেল হয়, তাহলে আমি লিখতে পারি না, দেখো তো, থিটা বি প্লাস থিটা টি প্লাস থিটা আর টি ইকুয়াল টু 180 ডিগ্রি, ইকুয়াল টু 180 ডিগ্রি, রাইট? অর আমরা এখান থেকে লিখতে পারি থিটা বি প্লাস থিটা টি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। কারণ বুস্টার্স অ্যাঙ্গেল হতে গেলে কি, এই অ্যাঙ্গেলটা থিটা আর টি যেটা রিফ্লেক্টেড এবং ট্রান্সমিটেড লাইটের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। সো ফ্রম হেয়ার উই নো থিটা টি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা বি, রাইট? নাও ফ্রম হেয়ার, so if theta is theta is theta I is our Brewster's angle, we can write down sine theta b equal to n2 sine theta t equal to n2 cos theta b লিখতে পারি, কারণ সাইন থিটা টি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা বি, সরি, থিটা বি, রাইট? তাহলে ফ্রম হেয়ার ইউ ক্যান সিম্পলি ফাইন্ড আউট থিটা ইন টার্মস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ টু মিডিয়া, যদি তোমাকে থিটা বি Brewster's angle in terms of refractive index of this two media, রাইট? যদি তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দুটো মিডিয়ার দেওয়া থাকে এবং তোমাকে যদি বলা হয় যে Brewster's angle কত বের করো, তুমি কি বের করবে? তুমি বের করবে হচ্ছে দুটো মিডিয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেশিও, তার হচ্ছে ট্যান ইনভার্স, সেকেন্ড মিডিয়া রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই এন ফার্স্ট মিডিয়া রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তার হচ্ছে যদি তুমি ট্যান ইনভার্স নাও, তাহলে হচ্ছে তুমি Brewster's angle বের করতে পারবে, রাইট? হ্যাঁ, ভেরি গুড। ওকে, নাও লেটস কাম টু দ্য নেক্সট প্রবলেম। আচ্ছা, নেক্সট প্রবলেমটা আমাদের এখানে আছে, যদি দেখতে পারো, হ্যাঁ, নেক্সট প্রবলেমটা বলেছে যে একটা সিম্পল হারমোনিক মোশন আছে যেটা রিপ্রেজেন্ট করে এই একটা ইকুয়েশন d2x² প্লাস dt² প্লাস আলফা x ইকুয়াল টু 0। এই ইকুয়েশন অফ মোশনের হচ্ছে টাইম পিরিয়ড কত, টাইম পিরিয়ড বের করতে বলছে। তাহলে আমার হচ্ছে ইকুয়েশন অফ মোশনটা আমি একবার লিখি এখানে, d2x বাই dt² প্লাস আলফা x ইকুয়াল টু 0। আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি জানি সিম্পল হারমোনিক মোশনে? আমরা জানি d2x বাই dt² প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0 হয়, যেখানে ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, রাইট? তাহলে এই ইকুয়েশন লেটস এটা 1 and লেটস দিস ইজ ইকুয়েশন 2। আমরা ইকুয়েশন 2টা জানি এটা সিম্পল হারমোনিক ইকুয়েশন অফ মোশন হয়। দেখো, এই এই সাইনটা প্লাস না হয় মাইনাস যদি হয়, দেন ইট উইল নট বি সিম্পল হারমোনিক মোশন, ইট উইল বি ডিসিপেটিভ ইকুয়েশন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস সাইন কনভেনশন। আচ্ছা, যদি এখানে হয়, তাহলে দেখো 1 এবং 2 কম্পেয়ার করে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি ওমেগা স্কয়ার ইকুয়াল টু আলফা, রাইট? এন্ড হেন্স which implies omega equal to হচ্ছে স্কোয়ার রুট অফ আলফা। সো আলফাটা হচ্ছে কি, স্কোয়ার রুট অফ আলফা হচ্ছে আমার হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ফর দিস ইকুয়েশন টু বি সিম্পল হারমোনিক মোশন, রাইট? এবার যদি আমাকে লিনিয়ার ফ্রিকোয়েন্সি করতে হয়, ওমেগা ইকুয়াল টু আবার কি 2πf, or which implies ওমেগা হচ্ছে 2πf ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আলফা, বুঝা গেল? সো f ইকুয়াল টু 1/2 স্কোয়ার রুট অফ আলফা। সো ইউ হ্যাভ দিস আনসার, yeah, so this is frequency. So now time period actually, uh,
omega is also equal to 2 pi by t, right? If you have to find out time period, t is the time period, and this is equal to root alpha. So time period is equal to what? Find it out. Okay, now let's come to the next problem. আচ্ছা, নেক্সট প্রবলেমটা হচ্ছে একটা পোস্ট ভাইব্রেশনের ইকুয়েশন অফ মোশন। তো অসিলেট পোস্ট ভাইব্রেশনের ইকুয়েশন অফ মোশন, এখানে বলেছে তোমাকে একটা পোস্ট ভাইব্রেশনের অসিলেটর দেওয়া আছে, তার অ্যাম্পলিটিউড এবং ভেলোসিটি রেজোনেন্স কখন হয়। ওমেগা জিরো হচ্ছে এখানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর ওমেগা হচ্ছে সাপ্লাইড ফ্রিকোয়েন্সি অফ পোস্ট ভাইব্রেশন। তো বেসিক্যালি তোমাদের যদি মনে থাকে পোস্ট ভাইব্রেশন ইকুয়েশন অফ মোশন কি হয়, তোমরা এমনি সিম্পল হারমোনিক ইকুয়েশন অফ মোশন কি জানো, এম d2 square by dt square, right? This is the force on a particle of mass m, right? d2x by dt square acceleration, m is the mass of the particle m d2 x square plus dt square plus k যদি স্প্রিং কনস্ট্যান্ট হয়, স্প্রিং এর কথাটা ভাবো, প্লাস কে এক্স, রাইট, ইকুয়াল টু, আমরা কি জানি জিরো, যদি বাইরে থেকে ইকুয়াল টু জিরো হয় যদি বাইরে থেকে আমরা কোনো ফোর্স না দিই। কিন্তু ধরো আমরা এখানে একটা ফোর্স দিলাম, বাইরে থেকে আমরা একটা ফোর্স দিলাম, লেটস সে f0 sin ওমেগা t, ঠিক আছে? এবং যদি সিস্টেমটা একটা ডিসিপেটিভ মিডিয়ামের মধ্যে থাকে, অসিলেশনটা যদি এখন ডিসিপেটিভ মিডিয়ামের মধ্যে হয়, যেহেতু এয়ার রেজিস্ট্যান্সের মধ্যে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটা ড্র্যাগ ফোর্স থাকে, সেটাকে আমরা এরকম করে লিখতে পারি যে যে ড্র্যাগ ফোর্সটা বা ডিসিপেটিভ ফোর্সটা হচ্ছে ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল হয়, রাইট? তাহলে ধরা গেল এই প্রপোর্শনালি কনস্ট্যান্টটা বি, আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিটি। এটা হচ্ছে ডিসিপেটিভ ফোর্সটা, রাইট? দিস ইজ এ ডিসিপেটিভ পার্ট, ড্র্যাগ ফোর্স। যদি ভিসকাস মিডিয়ামের মধ্যে যদি অসিলেশনটা হয়, তাহলে একটা ডিসিপেশন হয়, যে ডিসিপেশনটা ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল হয়। তাহলে দিস ইজ আওয়ার অ্যাকচুয়ালি পোস্ট ভাইব্রেশন ইকুয়েশন অফ মোশন ইন এ ডিসিপেটিভ মিডিয়াম। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ফর সিম্পলিসিটি লেটস অ্যাজিউম দিস টার্ম ইজ জিরো, লেটস অ্যাজিউম, ওকে, আমাদের এখানে প্রয়োজন। তাহলে যদি এটা হয়, তাহলে নাও ইউ হ্যাভ দিস ইকুয়েশন, this term and this term. You can actually rewrite this equation something like that. Let's say d2x by dt square plus k by m x plus f0 by m sin omega t. ওকে, আচ্ছা, এইটাকে আবার আমরা লিখতে পারি হচ্ছে এই টু টার্মকে আমরা আবার লিখতে পারি ওমেগা জিরো স্কোয়ার, লেটস, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, রাইট? যে রেস্টোরিং ফোর্সের জন্য আসছে। আর এই ওমেগাটা হচ্ছে যে আমরা যে বাইরে থেকে ধরো একটা এসি ভোল্টেজ দিয়েছি, তার হচ্ছে ফ্রিকোয়েন্সি, রাইট? আচ্ছা, ইফ ইউ সলভ দিস থিংস ফর এক্স, your amplitude of oscillation will be function of omega frequency, okay, will be function of frequency, this frequency applied supplied frequency. So এই ইকুয়েশনটা কিভাবে তোমরা সলভ করো, তোমরা অ্যাকচুয়ালি এটা সলভ করো একটা কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস একটা পার্টিকুলার ইন্টিগ্রাল দিয়ে, রাইট? আমি ওই ডিটেলসে যাচ্ছি না, তোমাদের জানতে ইচ্ছা হলে কমেন্ট সেকশনে জানাবে, আমরা এটাকে সলভ করতে পারি। আচ্ছা, যদি এটা আমরা করি, এটা হচ্ছে অ্যামপ্লিটিউডটা দাঁড়াবে এরকম কিছু একটা, এটা তোমরা করবে f0 বাই m ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ওমেগা মাইনাস ওমেগা জিরো হোল স্কোয়ার, এরকম একটা টার্ম দাঁড়ায়। যদি ডিসিপেশনটা থাকতো, আমরা যদি বি টার্মটাকে, এই ডিসিপেশনটাকে যদি রাখতাম, তাহলে এখানে সাম বি ডিপেন্ডেন্ট কিছু ফ্যাক্টর আসতো। ঠিক আছে, আমরা ফর সিম্পলিসিটির জন্য রাখছি না, ঠিক আছে? আচ্ছা, এবং যদি তোমাদের এক্স এর সলিউশনটা হয় এরকম এ ওমেগা, এরকম একটা সাইন ওমেগা টি প্লাস সাম ফাই, ওকে? আচ্ছা, তাহলে এটা অ্যামপ্লিটিউড। এবার অ্যামপ্লিটিউড দেখো, অ্যামপ্লিটিউড রেজোনেন্স মানে কি, যখন অ্যামপ্লিটিউড সব থেকে ম্যাক্সিমাম হবে, কখন হতে পারে, যখন এই যে ওমেগা, যে বাইরে থেকে যে সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা ওমেগা ইকুয়াল টু দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেটর, রাইট? ওমেগা যেটা সমান হয়, তাহলে তখন হচ্ছে কি অ্যামপ্লিটিউড সব থেকে হাই হবে, সো অ্যামপ্লিটিউড রেজোনেন্স হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার ভেলোসিটি রেজোনেন্স বলছি। ভেলোসিটি রেজোনেন্স, so x is the position of the particle which has this amplitude, okay, and this sinusoidal term, রাইট? সো এটাকে ভেলোসিটি বের করতে গেলে আমাকে কি করতে হবে, dx বাই dt বের করতে হবে। সো dx বাই dt ইকুয়াল টু হচ্ছে ভেলোসিটি, ইকুয়াল টু কি হবে, a ওমেগা, রাইট, সাইন ওমেগা টি ফাই থেকে একটা হলো আমার একটা হচ্ছে ওমেগা বেরোবে ডেরিভেটিভ করলে,
and then cos omega t প্লাস 5 এরকম কিছু একটা হলো, রাইট? তাহলে দেখো ভেলোসিটিতেও কিন্তু আমার হচ্ছে এই অ্যামপ্লিটিউড টার্মটা আছে, রাইট? তাহলে ভেলোসিটিও যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলেও আমাকে, বা রেজোন্যান্স হতে হয় ভেলোসিটি জিরো, তো সেক্ষেত্রে আমাকে ওমেগা ইকুয়াল টু ওমেগা জিরো হতে হবে। তখনই এইটাই তো এখন আমার ভেলোসিটির অ্যামপ্লিটিউড, এ ওমেগা ইন্টু ওমেগা। তাহলে এই অ্যামপ্লিটিউডটা, ভেলোসিটির অ্যামপ্লিটিউডটা কখন বেশি হবে? when you have the condition omega equal to omega zero, right? বোঝা গেল? ভেরি গুড। সো এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে এ নাম্বার অপশনটা। ক্লিয়ার? আচ্ছা, এবার আসা যাক, না আমরা আজকে এখানেই শেষ করি, অনেকটা লেংথি ডিসকাশন হলো। নেক্সট দিন আমরা আরো কিছু সেট আপ কোশ্চেন নিয়ে আসবো। এবার টিল নাও আজকে আমরা যতগুলো প্রশ্ন সলভ করলাম, বা এর আগের দিনের এমসিকিউ যতগুলো আমরা সলভ করেছি, তোমাদের কোথাও কোনো টপিক নিয়ে ডিটেলসে যদি জানার প্রয়োজন মনে হয়, তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, বা কোনো পার্টিকুলার কোশ্চেন নিয়ে যদি কিছু ডাউট থেকে থাকে, বা যদি মনে হয় না আরেকটু বেটার ওয়েতে এক্সপ্লেন করলে বুঝতে সুবিধা হচ্ছে, বা আর কি কনসিকুয়েন্স হতে পারে একটু জানালে সুবিধা হচ্ছে, প্লিজ write us. Please put the comment in the comment section. We'll come up with all kind of explanation what we can provide you. Okay. Well, see you in the next MCQ session. Bye bye.